নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর রণজিৎ চক্রবর্তীর কাছে। যে বিষয় নিয়ে আজকে ডাক্তারবাবুর কাছে আমরা জানব, সেই সমস্যাটা কিন্তু খুব কমন সমস্যা, যে সমস্যা মহিলারা বিভিন্ন সময় ফেস করে থাকেন। সেটি হচ্ছে গর্ভপাত, অনিরাপদ গর্ভপাত। যেমন ধরুন, কেউ প্রেগনেন্ট হয়ে গেছেন, অথচ তার প্রেগনেন্সিটা অবাঞ্ছিত। সামলাবেন কী করে? অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ওষুধের দোকান থেকে কোনো মেডিসিন নিয়ে অনেকেই চান যে এই সমস্যাটা মিটিয়ে ফেলতে। যেভাবে এই সমস্যাটা মিটিয়ে ফেলছেন, আদৌ কি সেটা নিরাপদ? আপনার আর কি ধরনের ঝুঁকি রয়ে যাচ্ছে আগামী দিনে মা হবার ক্ষেত্রে? অথবা ধরুন, আপনার যদি অনেক বড় ইনফেকশন হয়ে যায়, তাহলে আপনার জীবনের ঝুঁকি হয়ে যাবে না তো? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর তাই আজকে আমাদের আলোচনার যে বিষয়, সেটি হচ্ছে অনিরাপদ গর্ভপাত বা গর্ভপাতের ঝুঁকি, এবং গর্ভপাত করানোর ক্ষেত্রে ওষুধ নেওয়ার আগে কোন কোন বিষয়গুলোকে ভীষণভাবে নজরে রাখতে হবে। নমস্কার ডাক্তার। নমস্কার। আজকের দিনে যে টপিকটা আপনি বললেন, এটা একটা বিরাট বড় বিপদ সৃষ্টি করছে ডাক্তারদের ক্ষেত্রে এবং পেশেন্টদের ক্ষেত্রে। তার প্রথম কারণ হচ্ছে আমরা গর্ভপাত জিনিসটাকে সাংঘাতিকভাবে সহজ হিসেবে দেখি। আজকে আমি যা বলবো সেটা হয়তো অনেকেরই শুনে মনে হবে যে না জেনে তারা এই বিপদের মধ্যে চলে গেছিলেন, কেউ কেউ হয়তো বিপদেও পড়েছেন। সেই জন্য প্রথম কথা হচ্ছে গর্ভপাত করানোর সিদ্ধান্ত, সেইটাকে ফার্স্ট ভালো করে বিচার করা উচিত। আজকে সোসাইটি আমাদের অনেক ওপেন সোসাইটি, ইন্টারনেটের যুগ, ফ্রি মিক্সিংয়ের যুগ। অনেকেই বিবাহের পূর্বে কিংবা যে কোনো সময় লাইফের বিবাহিত জীবনের বাইরে প্রেগনেন্ট হয়ে যান, যাদের ক্ষেত্রে কোনোভাবেই প্রেগনেন্সি হয়তো সোশ্যালি কন্টিনিউ করা সম্ভব নয়। খুব সামান্যই মায়েরা আছেন যারা সিঙ্গল চাইল্ড আজকালকার দিনে চাইছেন। তো ধরে নিতে হবে কোনো আনম্যারিড মেয়ে যদি প্রেগনেন্ট হন, তাহলে তার ক্ষেত্রে এটা ছাড়া আর কোনো উপায় নেই। ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে যে সঙ্গে সঙ্গে জিনিসটাকে না নুকিয়ে আপনার ডাক্তারের সঙ্গে, গাইনোকোলজিস্টের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন। তার কারণ কনসেপশন মানে গর্ভধারণ কিন্তু অনেকগুলো জায়গায় হয়। আমরা সবসময় ভাবি যে গর্ভধারণ মানেই ইউটেরাস মানে জরায়ুতে বাচ্চাটা এসছে, কিন্তু এমনও হতে পারে যে বাচ্চাটা হয়তো জরায়ুতে নেই, সেটা ফ্যালোপিয়ান টিউবে আছে, যাকে আমরা একটোপিক প্রেগন্যান্সি বলি। তো মেডিকেল অ্যাডভাইস নিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে মায়ের স্বাস্থ্য এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার লোকেশন এবং কত সপ্তাহ প্রেগনেন্ট এটা নির্ধারণ করে নেওয়া হয়। এর সঙ্গে মায়ের ব্লাড গ্রুপ এবং ব্লাডের কিছু প্যারামিটার্স দেখা হয়। তারপরে যেটা হয়, প্রথম 7 সপ্তাহ পর্যন্ত গর্ভধারণের দু ধরনের অপশন থাকে, ওষুধের মাধ্যমে অথবা সার্জিক্যাল মেথডে। আজকালকার দিনে ভালো ভালো এর অ্যাবর্শনের মেডিসিন এসে গেছে, কিন্তু যেটা বিপদ হচ্ছে সেটা হচ্ছে 7-8 সপ্তাহের উপরে না জেনে যদি কেউ এই ওষুধ ব্যবহার করেন, তিনি অবশ্যই ফল পাবেন না, বরং ইনকমপ্লিট মিসক্যারেজের মধ্যে পড়ে নিজের জীবনকে বিপন্ন করবেন। সেই জন্য 7 সপ্তাহের নিচে যারা, তাদের উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ওষুধে যাওয়া। আরেকটা জিনিস যেটা আপনি প্রথমেই বললেন, যে আমাদের একটা সাংঘাতিক প্রবলেম হচ্ছে এই দেশে, যে মেডিসিনগুলো সাংঘাতিকভাবে রেস্ট্রিক্টেড রাখা উচিত, যেমন সবথেকে বড় হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। আপনি দোকানে যান, একটা অ্যান্টিবায়োটিকের নাম বললেই আপনি অ্যান্টিবায়োটিক কিনতে পারছেন। এটা কিন্তু কোনো সভ্য দেশে হয় না, কারণ অ্যান্টিবায়োটিকের ব্যবহার
ভীষণ বড় বিপদ ডেকে আনতে পারে। অ্যাবর্শনের প্রবলেম ঠিক সেই রকমই। একটি মেয়ে যদি না জেনে অ্যাবর্শনের ওষুধ খান, তিনি অনেক রকম বিপদে পড়তে পারেন। প্রেগনেন্সি যদি ফ্যালোপিয়ান টিউবে থাকে, সেটা ফেটে গিয়ে কিন্তু তার এমার্জেন্সি এবং জীবনহানির রিস্ক থাকতে পারে। সেই জন্য ফার্স্ট পরামর্শ হচ্ছে ডাক্তারের অ্যাডভাইস ছাড়া কখনোই এই ওষুধগুলো ইউজ করবেন না। সেকেন্ড হচ্ছে, অনেক সময় দোকানে জিজ্ঞেস করলে যেটা হয়, ওরা হয়তো নামটা ঠিকই দিলেন কিন্তু ডোজটা অ্যাডিকুয়েট হলো না। তখন যে কাজের জন্য ওষুধটা নেওয়া সেটা কাজ হবে না এবং প্রেগনেন্সি গ্রো করে আরও বেশি বিপদের সম্মুখীন হবেন। কারণ এই ওষুধ একবার ইউজ করে ফেললে সেই প্রেগনেন্সিকে কিন্তু আমরা কন্টিনিউ করতে বারণ করি। এই কিট দিয়ে গর্ভপাতের সাকসেস রেট নিয়ে আপনি বলছিলেন যে এপটকিক প্রেগন্যান্সি যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করে না। তাহলে কি ধরে নিতে হবে যে এই ধরনের সমস্যা যদি দেখা যাবে, অবাঞ্ছিত গর্ভপাতের পরিস্থিতি বা প্রেগন্যান্সি যদি চলেই আসে, তাহলে কি একেবারেই চিকিৎসকের কাছে প্রথমেই যাওয়া উচিত? আমার মত অ্যাবসলিউটলি তাই। ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে, যারা বিবাহিত তারা চেষ্টা করবেন, দেখুন প্রেগনেন্সি তো সবসময় প্ল্যান করে আসে না, প্রেগনেন্সি এমনিও আসতে পারে প্ল্যানিং ছাড়া। আজকালকার দিনে কেরিয়ার, ফিনান্সিয়াল কন্ডিশন, বাড়ির অবস্থা সব মিলিয়ে সবসময় প্রেগনেন্সি বিবাহিত হলেও হয়তো ওয়েলকাম করার অবস্থা থাকে না। কিন্তু আমার অ্যাডভাইস হচ্ছে, চেষ্টা করবেন প্রথম প্রেগনেন্সি অ্যাবর্শন না করতে। কারণ অ্যাবর্শনের অনেক সাইড এফেক্টস আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা কখনো করা হয় না কিংবা সুযোগ ওঠে না। যেমন দেখা গেছে যারা প্রেগনেন্সি টার্মিনেট করেছেন তাদের কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশন হওয়ার একটা চান্স আছে। এই ইনফেকশন থেকে অনেক সময় ফ্যালোপিয়ান টিউব, যার ওপেনিংটা এতই ক্ষুদ্র যে একটু ইনফেকশন স্কারিংয়ে এটা বন্ধ হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে ন্যাচারাল প্রেগনেন্সি আসার পথ হয়তো কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। এবার যাদের কন্টিনিউ করার অপশান নেই, তারা অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সামান্য একটু ইনভেস্টিগেশন করে তারপরে ডাক্তারবাবুকে দিন নির্ধারণ করতে যে কোন ওষুধ কী ডোজে আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যেটা করি, যাদেরকে মেডিকেল টার্মিনেশন আমরা অফার করি, তাদেরকে আমরা টার্মিনেশনের আগে এবং পরে অবশ্যই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে খেয়াল রাখি যে কাজটা, প্রসিডিওরটা সম্পূর্ণ হলো কি না। মোটামুটি যদি প্রপারলি ইন্ডিকেটেড পেশেন্টে, মানে 7-8 সপ্তাহের মধ্যে যারা, তাদের ক্ষেত্রে 70-80% ক্ষেত্রে অনেক সময় ওষুধ কাজ করে, 20-25% ক্ষেত্রে অনেক সময় ফেল করে। কারোর ক্ষেত্রে কিছুটা অ্যাবর্শন হয়েও পেটের মধ্যে কিছু অংশ ইউটেরাসে থেকে যায়, সেটাও যদি ডিটেক্টেড না হয় তাহলে আরও বড় বিপদের আশা আছে। এবার আমি জানতে চাইবো যে এই ওষুধ নেবার কতদিন পর থেকে বা কতক্ষণ পর থেকে ব্লিডিং শুরু হতে পারে? আমাদের এই ওষুধটা 2 ভাগে দেওয়া হয়। একটা দেওয়া হয় প্রথম দিন, তারপরে 48 আওয়ার্স গ্যাপে আরেক রকম ওষুধ দেওয়া হয় যেটা ইউটেরাসের কন্ট্রাকশন শুরু করে। ইউজুয়ালি দেখা গেছে 2 থেকে 4 দিনের মধ্যেই ফার্স্ট ব্লিডিংটা স্টার্ট করে। ম্যাক্সিমাম লোকের 7 দিনের মধ্যে প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যায়। কারো ক্ষেত্রে 12-14 দিনও ব্লিডিং চলতে দেখা গেছে। তো আমাদের নিয়ম হচ্ছে 2 সপ্তাহ ওষুধ দেওয়ার পরে আমরা একটা সোনোগ্রাফি করে দেখে নিতে চাই যে প্রসিডিওরটা কমপ্লিট হলো কিনা। আচ্ছা, তো একটু আগে আপনি সাইড এফেক্টের কথা বলছিলেন। এই ওষুধ নেওয়ার পর থেকে মোটামুটিভাবে কত দিনের মধ্যে, মানে আপনি বললেন যে মোটামুটি 12 থেকে 15 দিনের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হতে পারে, যদি না হয় তাহলে কতটা এমার্জেন্সি হতে পারে? এইবারে এই প্রসিডিওরটা যেহেতু আমরা নেচারের এগেনস্টে গিয়ে ইনস্টিগেট করছি, মানে আমরা তৈরি করছি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা পেনফুল ব্লিডিং চলতে পারে। কারো ক্ষেত্রে ব্লিডিং এতটাই বেশি হয় যে তখন হসপিটালাইজ করতে হতে পারে এবং
একটা ডিএনই ছোট অপারেশনের মাধ্যমে এটাকে ক্লিয়ার করে দেওয়া হয়। এখন সাকশন ইভ্যাকুয়েশন পদ্ধতি ইউজ হয়, যেটা খুবই কম সময়ে পেশেন্ট কয়েক ঘন্টার মধ্যে বাড়ি চলে যেতে পারেন। তো পুরোটাই নির্ভর করবে তার ব্লিডিং কীরকম হলো, তার জন্য তার পালস ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করলো কিনা, এরকম সিচুয়েশন হচ্ছে কিনা। আর 2 উইকের মধ্যে যদি এটা কমপ্লিট না হয় তাহলে আমরা অবশ্যই সার্জিক্যাল প্রসিডিওর রেকমেন্ড করব। কারণ প্রথম ওষুধটাতে আমরা টিস্যুটাকে ডেড করে দেওয়ার চেষ্টা করছি। সেই ডেড টিস্যু একটা নর্মাল ইউটেরাসের মধ্যে যদি কয়েক সপ্তাহ থেকে যায় তাহলে ইনফেকশন হয়ে এটা সেপটিক অ্যাবর্শনে পরিবর্তিত হতে পারে, যেটা মার জীবনের পর্যন্ত রিস্ক হয়ে যেতে পারে, কারণ ভয়ানক ধরনের সেপটিক ডেভেলপ করতে পারে। ইনকমপ্লিট অ্যাবর্শন যেটা কতটা মারাত্মক হতে পারে? ইনকমপ্লিট অ্যাবর্শন শুধু যে ওষুধে হয় তা কিন্তু নয়। অনেক সময় ন্যাচারাল ওয়েতে স্বাভাবিকভাবেও যে প্রেগনেন্সি আসে তার মধ্যে দেখা গেছে 10-15% প্রেগনেন্সি কন্টিনিউ করে না। কেন? অনেক সময় প্রেগনেন্সি তৈরির মধ্যে যদি কোনো ডিফেক্ট হয়, 50% ক্ষেত্রে জেনেটিক অ্যাবনর্মালিটি হয়, তখন প্রকৃতি নেচার নিজের থেকে এই প্রেগনেন্সিগুলোকে বন্ধ করে দেয়। তাদের মধ্যে কিছু কিছু লোক ব্লিডিংয়ের মাধ্যমে কিছুটা হয়তো টিস্যু বেরিয়ে গেছে, বাকিটা থেকে গেছে। ওষুধের ক্ষেত্রেও সিমিলার, অনেকের ক্ষেত্রে পুরোটাই বেরিয়ে যাবে, কিছু ক্ষেত্রে সামান্য কিছু টিস্যু কিংবা অনেকটা টিস্যু ভিতরে থেকেও যেতে পারে। সেই জন্য ইনকমপ্লিট অ্যাবর্শন যেমন নেচারে হয় সেরকম ওষুধেও হতে পারে। এইটা ডিটেক্ট করা এবং তার পরবর্তী কাজটাই হচ্ছে সেফটির মেন ফিচার্স, যেটার জন্য আপনার ডাক্তারের হেল্পটা প্রথম থেকেই এবং গাইডেন্সটা থাকা উচিত। ডাক্তারবাবু, অ্যাবর্শন করার পর ব্লিডিং কমে যাবার পর তারপর কি আপনারা আবার আল্ট্রাসাউন্ড করে দেখেন যে পেশেন্টের কি কন্ডিশন রয়েছে? আমরা ওষুধ দেওয়ার পর 2-3 সপ্তাহের মাথায় আরেকটা আল্ট্রাসাউন্ড করি। সেটাতে আমাদের বলে দেয় যে অ্যাবর্শন প্রসেসটা কমপ্লিট হয়েছে না ইনকমপ্লিট আছে। এরপর কতদিন পর আবার সহবাস করা যায়? মোটামুটি আমরা বলি প্রথম 4টে উইক, নেক্সট পিরিয়ডটা আসা পর্যন্ত ভিতরের হিলিংটার জন্য সহবাস অ্যাভয়েড করতে। কারণ সেরকম কোনো রেস্ট্রিকশন নেই যে অ্যাবর্শনের 2 সপ্তাহ পরে সহবাস করা যাবে না, কিন্তু আমার মনে হয় নেক্সট পিরিয়ডটা আসা পর্যন্ত ওয়েট করে গেলে ভালো হয়, এটা মায়ের জন্য সেফার। আচ্ছা, লাস্টলি যেটা জানার, যে পরবর্তী সময় যদি গর্ভধারণ করতে হয় তাহলে কি কিছু সমস্যা হতে পারে, বা সমস্যা যদি হয় তাহলে কি ধরনের সাবধানতা নিতে হবে? প্রথম কথা হচ্ছে যে কোনো পদ্ধতিতেই অ্যাবর্শন হোক, মেডিকেল কিংবা সার্জিক্যাল, সেটা ডাক্তারের পরামর্শে আমরা ঠিক করছি। তার সুপারভিশন তদারকিটাও ডাক্তারবাবু করবেন। কখনো যদি দেখা যায় ভিতরে কোনো ডেড টিস্যু আছে তাহলে সেটাকে ইমিডিয়েটলি বার করে দেওয়া। সেকেন্ড, অ্যাবর্শন জিনিসটাকে আমরা খুব লাইটলি নিই, এইটা কিন্তু একটা মারাত্মক ভুল। তার কারণ হচ্ছে আমার সার্জিক্যাল জীবনে গাইনিতে আমি যেটা দেখেছি, অনেক কঠিন বড় বড় অপারেশন আছে যেগুলো আমরা নিজেদের হাতে করি। এই অপারেশনটাও কিন্তু আমরা বডির বাইরে থেকে করি, ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। হাতের ফিলিংস আর ইনস্ট্রুমেন্টের ব্যবহারের মধ্যে একটা তফাৎ আছে। খুব ভালো পরিবেশে না করলে সেপটিক একটা বিরাট ফ্যাক্টর। ইউটেরাসের ইনজুরি, ইউটেরাস ফুটো হয়ে যাওয়া, নাড়ি ভুড়ি ইনজিওর হয়ে যাওয়া, এই জাতীয় জিনিস কমপ্লিকেশন হিসেবে যদি ঠিকমতো ভালো জায়গায় না করা হয়, আমরা কিন্তু অনেক হসপিটাল লাইফে দেখেছি যে অ্যাবর্শন করতে গিয়ে পার্মানেন্ট ড্যামেজ করে ফেলেছে জরায়ুর, কিংবা এমনও হয়েছে মায়ের নাড়ি ভুড়ির লিক করে গেছে, মা সেপটিক হয়ে গেছেন। সেই জন্য আমার একটাই রিকোয়েস্ট যে অ্যাবর্শন জিনিসটাকে, যদিও এটা আমাদের ওয়ান অফ দ্য ছোট প্রসিডিওর, কিন্তু এর গুরুত্ব পেশেন্টের লাইফ এবং ফিউচার ফার্টিলিটির জন্য সাংঘাতিক ইম্পর্ট্যান্ট। কারণ এই সেপসিস থেকেই কিন্তু ফিউচার টিউবেল ব্লক হয়ে যেতে পারে এবং পরবর্তী মা হতে ন্যাচারালি
অসুবিধে হওয়ার চান্স আছে। যদিও টেস্ট টিউব বেবির প্রভিশন এখন বেড়ে গেছে, কিন্তু আর্টিফিশিয়াল প্রেগনেন্সি আর টেস্ট টিউব বেবির মধ্যে অনেকটা কমপ্লিকেশন বেশি। তো সেক্ষেত্রে যদি আমরা কন্ট্রাসেপটিভটাকে ঠিকমতো ফলো করি, তাহলে হয়তো অ্যাবর্শনের প্রয়োজনই বেশি থাকবে না। এবার অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি তো হতেই পারে, সেটা মেডিকেলি সুপারভাইজডভাবে অ্যাবর্শন করানো, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাবর্শন ল আছে, সার্টিফাইড সেন্টার্স আছে, সব ডাক্তার ইজ নট কোয়ালিফাইড, সব হসপিটাল নার্সিংহোম ইজ নট কোয়ালিফাইড ফর টার্মিনেশন। সেইগুলো একটু খোঁজ নিয়ে এগোনো উচিত, এবং সমস্ত সরকারি সেট আপে অভিজ্ঞ ডাক্তারবাবুরা আছেন, যেগুলো সব গভর্নমেন্ট অথরাইজড। এছাড়া প্রাইভেট সেক্টরেও প্রচুর জায়গা রয়েছে। সেই জন্য নিজেরা কিছু না করা, এবং ওষুধের লোক, ওষুধের দোকান, এদের উপর অ্যাবর্শন জিনিসটা ছাড়া মারাত্মক ভুল। গর্ভপাত বিষয়টা হয়তো আমরা খুব ছোটোভাবে নিই। আমরা অনেক সময় অনেকেই চেষ্টা করি যে কোনো মেডিসিন স্টোরে গিয়ে ওষুধ নিয়ে ব্যাপারটাকে খুব নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় নিজেদের মধ্যে হয়তো মেটানো তো সম্ভব হলোই না, সেটা নিজের জীবনটাকে বিপন্ন করে তুললো। এবং যে সমস্যা বা যে ঝুঁকিগুলো ডাক্তারবাবু বললেন, সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকের মাথায় রাখা উচিত। দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা এই বিষয়টা অবশ্যই জেনে রাখুন এবং ভালো করে জেনে রাখুন। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর করে বোঝাবার জন্য। আপনারা দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে বাঁচুন। নমস্কার।